আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে উদ্বিগ্নতায় ভুগি, কারণ আমাদের মধ্যে অনেক টেনশন থাকে। এই যে টেনশন, এই টেনশনটা আমরা কখন বলবো একটা সমস্যা? যদি আমরা বলি টেনশন বা দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা, আমরা আসলে প্রত্যেকটা শব্দ সিনোনিম হিসাবে ব্যবহার করি। তাহলে কখন আমরা বুঝবো আসলে আমরা উদ্বিগ্নতায় ভুগছি, বা কেউ যদি উদ্বিগ্নতায় ভুগে তাহলে কি কি উপসর্গ দেখে আমি বুঝতে পারবো যে আসলে তার সাহায্যের প্রয়োজন? যে কোনো মানসিক সমস্যা হলে প্রত্যেক ব্যক্তি 5 ভাবে আসলে এফেক্টেড হয়। যদি আমরা প্রথমেই বলি আসলে যে উদ্বিগ্নতার যে শারীরিক উপসর্গগুলো সেগুলো কি, আমরা যেটা দেখি যে অনেক সময় দেখা যায় মাংসপেশিতে মনে হচ্ছে জমাট বেঁধে গেছে, শক্ত শক্ত ভাব বা টাইটনেস চলে আসে, এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি অতিরিক্ত ক্লান্তি বোধ করতে পারে। মনে হচ্ছে যে তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে, মনে হচ্ছে সে এখনই পড়ে যাবে। আরেকটা বিশেষ উপসর্গ দেখা যায়, সেটা হচ্ছে বুক ধড়ফড় করা, অর্থাৎ মনে হচ্ছে যে আমি বুঝি আর শ্বাস নিতে পারছি না, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে যে প্রচুর ঘেমে যায়, হয় তার হাত ঘেমে যাচ্ছে, পা ঘেমে যাচ্ছে, বগলতলা ঘেমে যাচ্ছে, মাথা, চোখ, কান দিয়ে মনে হয় যে গরম বাতাস বের হয়, মাথা ব্যথা হয়, বুক ব্যথা হয়, হাত পা কাঁপে, বমি বমি ভাব হয়, মাঝে মাঝে দেখা যায় হজমের সমস্যা হয়, এবং কোনো কোনো ব্যক্তি খুব ঘন ঘন পায়খানায় যায়। এই সমস্ত উপসর্গগুলো হচ্ছে উদ্বিগ্নতায় যারা ভোগেন তাদের শারীরিক উপসর্গ। এই শারীরিক উপসর্গ ছাড়াও মানসিক কিছু উপসর্গ আছে, যেগুলো আমরা দেখে চিনতে পারবো একজন ব্যক্তি উদ্বিগ্নতায় আছেন। এগুলোর মধ্যে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে অতি মাত্রায় দুশ্চিন্তা করা, এবং এই দুশ্চিন্তাগুলো সবসময় হয় নেতিবাচক। এই নেতিবাচক হওয়ার ফলে মনে হয় যে আমি আর হয়তো পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা আসে। আরেকটা আসে হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো কাজ করতে গেলে সহজেই মনোযোগ দিতে পারে না, সেটা হোক পড়াশোনা, সেটা হোক কোনো কাজ করার ক্ষেত্রে। একটা কাজ বারবার করছে এবং অনেক ভুল হচ্ছে, অর্থাৎ মনোযোগের অভাব। মাঝে মাঝে মনে হয় যে মাথাটা একদম মনে হয় খুব ফাঁকা হয়ে আছে। এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। কোনো কোনো সময় কেউ ভাবতে পারে যে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, আমার কেন এরকম হচ্ছে। মৃত্যু সম্পর্কে ভীতি জন্মায়। এবং আরেকটি জিনিস হয়, সেটা হচ্ছে তার নিজের যে দক্ষতা, সেই দক্ষতাগুলোর কথা একদম ভুলে যায় এবং নিজেকে খুব ওয়ার্ডলেস ভাবেন, এবং তিনি দিনরাত বসে শুধু অবাস্তব কল্পনা করেন। এই সমস্ত উপসর্গগুলি হচ্ছে কি উদ্বিগ্নতার মানসিক উপসর্গ। মানসিক উপসর্গের পাশাপাশি অবশ্যই আবেগ অনুভূতির কিছু পরিবর্তন আসে যারা উদ্বিগ্নতায় ভোগেন। একটা সমস্যা হচ্ছে অস্থিরতা অনুভব করা, অতি মাত্রায় ভয় পাওয়া এবং মনে মনে খুব বিরক্ত প্রকাশ করা। অনুভূতি অনেক সময় মনে হয় যে সে তার ভিতরে নাম অনুভূতি, অর্থাৎ কোনো কিছু সে অনুভব করছে না, এবং অহেতুক তার মধ্যে ভীতি সঞ্চার হয়। এই সবগুলো হচ্ছে আবেগের পরিবর্তন। তাহলে আমরা যেটা দেখলাম, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আবেগীয় পরিবর্তন। এবার দেখা যাক কি কি আচরণের পরিবর্তন আসে। একটা হচ্ছে আচরণের মধ্যে দেখা যায় যে যে ব্যক্তি উদ্বিগ্নতায় ভোগেন তার মধ্যে ঘুমের সমস্যা হয়, সে নির্ঘুমে থাকবে, নতুবা রাত্রে কয়েকবার সে জেগে উঠবে। তার ভিতরে ঘুমের এই সমস্যাটা প্রকট আকারে দেখা দেয়। আরেকটা হচ্ছে যখন কোনো উদ্বিগ্নতায় ভোগেন, ধরেন যে ব্যক্তি কোনো একটা প্রেজেন্টেশন করতে গিয়ে উদ্বিগ্নতায় ভোগেন, সে কি করেন, সে আসলে যে কোনো মুহূর্তে তার প্রেজেন্টেশন দেওয়ার কথা সে সেটা এড়িয়ে চলে। তাহলে যখন কোনো পরিস্থিতি এড়িয়ে চলে, সেক্ষেত্রে সেই পরিস্থিতি কোনো সমাধান হয় না, সেক্ষেত্রে কি হয়, তার উদ্বিগ্নতা আরও বেড়ে যায়। আরেকটা জিনিস দেখা যায়, যারা উদ্বিগ্নতায় ভোগেন তাদের মধ্যে কান্না করার একটা প্রবণতা
তারা যে কোনো সময় কেঁদে ফেলেন এবং মন খারাপ করে কান্নাকাটি কিংবা রাগের ভিতর যে রাগ ক্ষোভ সেটা কিন্তু রাগের মধ্য দিয়ে প্রকাশ করেন। আরেকটি উপসর্গের কথা না বললেই নয়, সেটি হচ্ছে আধ্যাত্মিকভাবে এই ব্যক্তি কষ্ট পায়, চরম মাত্রায় আশাহীন হয়ে পড়ে, জীবনের কোনো অর্থ খুঁজে পায় না এবং মনের মধ্যে কোনোভাবে শান্তি অনুভব করে না এবং এই শান্তি অনুভব না করার কারণে তার মধ্যেও কি হয় যে সুইসাইড করার একটা চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খায় এবং তার মধ্যে প্রার্থনার ক্ষেত্রে যখন সে প্রার্থনা করতে যায় সেই প্রার্থনায় মনোযোগ দিতে পারে না। তাহলে আমরা দেখলাম যে কেউ যদি উদ্বিগ্নতায় ভোগেন, শারীরিক, মানসিক, আবেগীয়, আচরণগত এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত হন। তাহলে আমরা কি বলবো, আমরা যেহেতু সবসময় বলবো না, কোনো সময় আমরা উদ্বিগ্ন থাকি, তাহলে কি আমরা কি মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি? না, মোটেই না। তাহলে আমরা কখন বুঝবো যে আমাদের কোনো হেল্পের প্রয়োজন, একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন কিংবা একজন মানসিক ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন? তাহলে সেক্ষেত্রে আপনি যেটা খেয়াল করবেন আপনার উদ্বিগ্নতার মাত্রাকে। উদ্বিগ্নতার মাত্রার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে হালকা, তীব্র এবং মাঝারি। যদি আপনার মধ্যে মাঝে মাঝে উদ্বিগ্নতা হয়, যেমন পরীক্ষার আগে অবশ্যই একটা ভয় থাকতে পারে যে আমার কি পড়াশোনা শেষ হয়েছে, আমার কি কমন পড়বে কিনা, আমি লিখে শেষ করতে পারবো কিনা। যদি এটা অল্প মাত্রায় হয়, হালকাভাবে হয়, তাহলে কিন্তু আপনি পজিটিভ চিন্তা করে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ করতে পারেন। কিন্তু যদি দেখেন আপনার এই উদ্বিগ্নতা মাঝারি আকারে, তার মানে হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনে কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে আপনাকে হ্যাম্পার করছে। এটা হতে পারে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আপনার কর্মক্ষেত্রে, তখন অবশ্যই একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে এই প্রবলেম থেকে বের হয়ে আসতে সাহায্য করবেন। আর যদি দেখেন আপনার উদ্বিগ্নতার মাত্রা চরম, অর্থাৎ আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না, আপনি ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না কিংবা ভয়ে একটা কাজ আপনি শুরুই করছেন না, তখন আপনি বুঝবেন যে আপনার উদ্বিগ্নতার মাত্রা তীব্র। আর তখনই আপনি একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হবেন, ওষুধ খাবেন এবং পাশাপাশি কাউন্সিলিং সেবাটা আপনি নেবেন। এবং পজিটিভ যেটা সেটা বলতে চাচ্ছি যে আপনি যদি খেয়াল করেন যে আপনার এই যে উপসর্গগুলো বলেছি এখান থেকে অনেকগুলো মিলে গেছে, তাহলে ঘাবড়াবেন না। আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের শরণাপন্ন হন, সেবা নেন এবং আপনি দেখবেন আপনার দৈনন্দিন জীবন আবার সুন্দর হচ্ছে এবং আপনি সব কিছু ম্যানেজ করতে পারছেন, আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাচ্ছে। তাই সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন।